যে খবরের দিকে এবার নজর রাখবো, ধর্মান্তরণের আড়ালে পাক চরবৃত্তি, ধর্ম বদলের দাবি চরসন্দে ধৃত রাকেশ মুকেশের। প্রান্তিক আদিবাসীদের ধর্মান্তরণ, রাকেশ মুকেশের মেমোরিতে মুকেশের ঘরে হতো বিশেষ প্রার্থনা, প্রতি সপ্তাহে অনুষ্ঠান, বাড়ি ভাড়া করে সমাবেশ। কথা বলবো, শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, দেখো রুমেলা, এই রাকেশ মুকেশ তারা এলাকায় প্রচার করেছিল যে তারা ধর্মান্তরিত হয়েছে এবং আরও অনেক বাসিন্দাদের, আদিবাসী প্রান্তিক বাসিন্দা গ্রামীণ এলাকার, তাদেরকে ধর্মান্তকরণের ধর্ম পরিবর্তন করার জন্য তারা অনুপ্রাণিত করত, উৎসাহিত করত এবং তাদেরকে নিয়ে এসে ধর্মান্তকরণ করাতো। এবং সেই কাজ যেমন এই মেমারির এই বাড়িতে হতো, তেমনই বিভিন্ন যে অনুষ্ঠান বাড়ি ভাড়া করেও সেখানেও এই কাজ করা হতো এবং তাদেরকে নিয়ে এই ঘরে সেখানে প্রার্থনা সভা থেকে শুরু করে নানান ধর্ম বিষয়ে আলোচনা এইসব অনুষ্ঠিত হতো। আসলে এদের আর একটা উদ্দেশ্য ছিল, এই যে ধর্মান্তরিত হতে আসা যে প্রান্তিক বাসিন্দারা, তাদের যে পরিচয়পত্র সেসব জোগাড় করা, তাদের আধার কার্ড জোগাড় করা, তাদের ছবি সংগ্রহ করা এবং বায়োমেট্রিকের জন্য তাদের হাতের ছাপ এসব নেওয়া হতো। এবং সেই সব তথ্য অর্থাৎ ছবি এবং আধার কার্ড নিয়ে তারা মোবাইলের সিম তুলতো এবং সেই সিম পাঠিয়ে দিত পাকিস্তান গুপ্তচর সংস্থার হাতে। এবং এভাবেই তারা কিন্তু ধর্মান্তকরণের আড়ালে আসলে পাক যে গুপ্তচরের কাজ, সেই কাজ চালিয়ে যাচ্ছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বেশ, রাকেশ মুকেশ এই দুজন আসলে ঘরশত্রু বিভীষণ, কিভাবে ভারতীয় হয়েও পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করত তারা, দেখুন ডিটেল রিপোর্ট। পূর্ব বর্ধমানের মেমারি, এখান থেকেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দুই। একজন কলকাতার বাসিন্দা রাকেশ গুপ্তা, আরেকজন পশ্চিম বর্ধমানের পানাগড়ের বাসিন্দা মুকেশ রজক। এই দুজনকেই মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয়। ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। এই মহিলাকে কাজে লাগিয়ে রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই। কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু? তদন্তকারীদের মতে, ভারতীয় গোয়েন্দাদের নজর এড়াতেই ভারতীয় সিম ব্যবহার করে তথ্য পাচার করতে চায় পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ইউজার হিসেবে রাকেশ এবং মুকেশকে বেছে নেয় পাক গুপ্তচর সংস্থা। তারপরে এই মহিলাদের অ্যাকাউন্ট থেকে তাদের মেসেজ পাঠায়। এই হানি ট্র্যাপেই পা দেয় রাকেশ মুকেশ। তারা দুজনে মোবাইল ফোনের সিম কেনে, তারপর সেই ফোন নাম্বার দিয়ে দেয় পাক গুপ্তচর সংস্থাকে। পাকিস্তানে বসে ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা হয়। অর্থাৎ ভারতে অ্যাক্টিভেটেড ফোন নাম্বার দিয়ে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ চালু। এর জন্য পাকিস্তানে ওটিপি পাচার করে রাকেশ মুকেশ। এই অভিযোগে মেমারি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, এক একটি সিমের বদলে রাকেশ এবং মুকেশকে 18 থেকে 20,000 টাকা করে দেওয়া হয়েছে। গত 10 মাসে পাকিস্তানে বসে শতাধিক ভারতীয় নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে। রাকেশ গুপ্তা কলকাতার বাসিন্দা। তার কাকার বাড়ি ভবানীপুরে। রাকেশের খুড়তুতো বোনের দাবি, অনেক বছর আগে কলকাতা থেকে চলে যায় রাকেশ। দাদা এখানে থাকতো না, অনেক বছর আগেই সে চলে গেছিল। তো এখন সে কি করে না করে আমরা জানি। খুব কম কথা হতো, পুজোতে আসতো, ঘুরতো, চলে যেত। আমরা যা জানতে পেরেছি নিউজ দিয়ে জানতে পেরেছি পুরো ঘটনাটা। বছর 5 আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ। বাড়ির মালিকের দাবি, নিজেকে সে স্কুল শিক্ষক বলে পরিচয় দেয়। কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও। এই সেই ভাড়া বাড়ি, এখানেই থাকতো রাকেশ মুকেশ। 2020 সাল থেকে ছিল তিনজন। ওর মা আর ওই দুটো ছেলে ইয়েতে চাকরি করে, ওই ইংলিশ মিডিয়াম স্কুলে। ওই ছেলেটা রাকেশ নাকি নাম, রাকেশের আধার কার্ড আছে, ওই তো এগ্রিমেন্ট করেছে। ওই ভাড়া দিতে আসে, এইটুকুই আমি চিনি। ছেলেগুলো তো ইনোসেন্ট ছেলেই দেখতাম। মেমারির এই 3 তলা বাড়ি ছিল রাকেশ মুকেশের ডেরা।
আরো অনেকের যাতায়াত ছিল এখানে। তাদের ঘরের ভেতরে রয়েছে সাদা রঙের বোর্ড। তদন্তকারীদের অনুমান এখানে গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ দেওয়া হতো। নিউজ 18 বাংলা। এবার একটা ছবি দেখাবো আপনাদের। ছবিতে ফুর্তি আছে, ছবিতে একটা বার্তা আছে, তাহলে ভেদাভেদ মোছার বার্তা। ফুর্তির ছবিটা দেখাবো, একসঙ্গে মদ্যপান, তৃণমূল বিজেপি নেতা, গাড়িতে মদ্যপানের ভিডিও ভাইরাল। আগে ভিডিওটা ভালো করে দেখুন। এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা? এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন ডাকেন। ফোন করুন না, পঞ্চায়েত সভাপতি এখানে আছে, কি অসুবিধা আছে? আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? এত অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ না, কোথায় তারা খাইতে পারে। ফোন করুন না, ফোন করুন। লোক ডাকবো? ওই ডাকতো, ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? আরে এটা হইতে পারে, হইতে না পারে। না, কেন হইতে পারে? কেন হইতে পারে এটা? কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি, শিশা আটকাচ্ছেন কেন? বলেন বলেন। আরে কি অসুবিধা কি? না না, বলেন বলেন। এই রাত্রের অন্ধকার আসছেন, বলেন। রাত 11টার সময় এখানে আপনারা বলেন বলেন বলেন। আরে দাদা, ওই যে পঞ্চায়েত সমিতি সভাপতি আছে, সে থাক না, অসুবিধা নাই। আমরা আপনারা যদি কিছু না করেন ভয় কিসের? আমরা কিছু করি। এইখানে মাল খাচ্ছে না। কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? এত কি আছে? ক্রান্তিতে বাড়ি আমার। ক্রান্তিতে? যে ছবি আপনারা দেখলেন, জঙ্গলের পাশে কি এই ছবিতে দীপা বণিক রয়েছেন, যিনি বিজেপি মহিলা মোর্চার নেতা, আর অন্যদিকে আমরা দেখছি তৃণমূলের নেতাও রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি। তারই গাড়ি। লাটাগুড়ির জঙ্গল, বৃষ্টির মধ্যে লাটাগুড়ির জঙ্গলে একসঙ্গে মদ্যপান। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতেই মদ্যপান, আর গাড়িতে দেখুন বসে রয়েছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী। কথা বলি, আমাদের প্রতিনিধি রকি চৌধুরী রয়েছেন সঙ্গে। রকি, তাদের মধ্যে কোনো বিরোধিতা নেই, তৃণমূল বিজেপি দুই দলের দুই কর্মী তারা রয়েছেন, সঙ্গে মদ্যপান করছেন তারা লাটাগুড়ির জঙ্গলে। না, এই ছবির দুজনের কাছে কি ব্যাখ্যা? তোমাকে কোথাও বলে রাখতে যাবো, নির্জন রাস্তায় রাতের অন্ধকারে পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের যে পঞ্চায়েত সমিতি রয়েছে ক্রান্তি ব্লকের, রায় তার গাড়ির মধ্যে বসে রয়েছে জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চা বিজেপির সভানেত্রী দীপা বণিক। এই নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে নির্জন রাস্তার মধ্যে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছাতেই তাদের চক্ষু চরকা। সেখানে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে বসে রয়েছেন বিজেপি নেত্রী এবং সামনে রয়েছে ভরা গ্লাস। তাদের যখন জিজ্ঞেস করা হয় তারা কিন্তু তর্ক তুলে দেয়। তারা বলে সেখানে তারা কথা বলছেন, তাদের ব্যক্তিগত ব্যাপার দেখে মনে হতেই পারে দুই ফুলের মিলন, যেন টুগেদার চলছে দুই নেতা নেত্রী। আর এরপরে কিন্তু শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এই নিয়ে ঝামেলা হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা যখন দীপা বণিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তিনি কিন্তু জানান তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। তিনি কাজ করে ফিরছিলেন, সেই সময় দেখা হয়েছিল এবং কথা বলছিলেন। এই না না রকি, বুঝলাম যে দেখা হয়েছিল, কথা বলছিলেন, কিন্তু কোনো পরিকল্পনা না থাকলে, কোনো প্ল্যান না থাকলে গাড়িতে বসে এরকম মদ্যপান, এটা আবার হয় নাকি? হুট করে কারোর সাথে রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেলে? একদম এই জায়গাটাই রয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে গাড়ির মধ্যে এইভাবে করছিলেন নাকি? তার মধ্যে সামনে ছিল ভরা গ্লাস। এখানে হচ্ছে যে তৃণমূল নেতা, নাম করা একটু এলাকার নেতা, তার সঙ্গে বিজেপি, তিনি বসে কি করছিলেন গ্লাস ভরা মদ নিয়ে। আর তিনি কিন্তু রীতিমতো প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন যারা তাদেরকে আটকে রেখেছিলেন। তাদের ব্যক্তিগত ব্যাপার তারা মনে থাকতেই পারেন। এই পরিপ্রেক্ষিতে যখন আমরা পঞ্চানন রায়, তৃণমূল নেতা, তাকে ফোন করি, তিনি কিন্তু সুর না নিয়ে প্রথমে এই বিষয়টি কাঙ্ক্ষিত নয়, সেটা যদি হয় তার সংসার ভেঙে যাবে, বিভিন্ন রকমের কিন্তু অজুহাত দিচ্ছিলেন। এমনটাও বলেন যদি খবর করা হয় তাহলে আর কিছু করার নেই, খবর করলে করা যেতেই পারে। আর এই নিয়ে কিন্তু জলপাইগুড়ি জেলার রাজনীতি মহল শোরগোল পড়ে গিয়েছে। এই দু তরফেরই জেলা নেতৃত্বের কি বক্তব্য?
এক্ষেত্রে কিন্তু বিজেপির তরফ থেকে যে এক নেতা জানিয়েছেন যে এই ধরনের কার্যকলাপকে বরদাস্ত করা যায় না, বিজেপি সমর্থন করে না, নতুন করে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। আর অপরদিকে তৃণমূলের তরফ থেকে জেলা সভানেত্রী তৃণমূলের তিনি জানিয়েছেন যে এই ধরনের কার্যকলাপ তারাও কোনো রকমের বরদাস্ত করে না। রাতের বেলা ব্যক্তিগতভাবে তারা কি করেন, নেতারা কি করেন তা দেখার বিষয় তাদের নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তারপর পদক্ষেপ নেওয়া হবে। রুমেলা, বেশ, আপনারা বলেন বলেন বলেন। আর দাদা ওই যে পঞ্চায়েত সমিতি সভাপতি আছে। সে থাকলে অসুবিধা নেই। করে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ দল আমাদের সবার আগে ব্যক্তি নয়, আগে দল। তো কোনো ব্যক্তি দ্বারা যদি দল